আসসালামু আলাইকুম, আমি জাইফা। আজকে শেয়ার করব সিপিসির প্লিডিংস নিয়ে। ইন জেনারেল, অর্ডার 6 ডিলস উইথ প্লিডিংস। রুল 1 প্লিডিংসকে ডিফাইন করেছে, while রুল 2 প্লিডিংসের ফান্ডামেন্টাল প্রিন্সিপালসকে ডিসকাস করেছে। রুল 3 to 13 রিকোয়ার্ড দ্য পার্টিস টু সাপ্লাই নেসেসারি পার্টিকুলার্স, এবং রুল 14 and 15 প্লিডিংসের সাইনিং অ্যান্ড ভেরিফিকেশন নিয়ে ডিসকাস করেছে। যেখানে রুল 16 কোর্টকে ইম্পাওয়ার করেছে টু স্ট্রাইক আউট আননেসেসারি প্লিডিংস, অ্যান্ড ফাইনালি রুল 17 and 18 অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস রিলেটেড প্রভিশনস নিয়ে ডিসকাস করেছে। তো এগুলো ছিল এক নজরে পুরো প্লিডিংসের সামারি, কোনটা কোন রুলসের আন্ডারে আছে। এখন চলুন জেনে নেই প্লিডিংসটা আসলে কি। প্লিডিংস হলো মামলার শুরুর পর্যায়ে যেখানে পার্টিসরা ফর্মালি তাদের ক্লেইমস অ্যান্ড ডিফেন্সেস সাবমিট করে থাকে। In Order 6, Rule 1 of CPC defines pleadings as written statement or a plaint. Plaintiff's written statement আর ডিফেন্ডেন্টের এডিশনাল রিটেন স্টেটমেন্টকে সাপ্লিমেন্টাল প্লিডিংস মানে সম্পূরক আবেদন বলা হয়। প্লিডিংস হলো দোজ ম্যাটেরিয়াল ফ্যাক্টস যা প্লেন্টিফকে তার কজ অফ অ্যাকশন ডিফাইন করতে এবং ডিফেন্ডেন্টকে তার সিভিল স্যুটের ডিফেন্স স্ট্যাবলিশ করতে সাহায্য করে। প্লিডিংস হলো সেই বিবৃতি which are the backbone of every civil suit. তো এখন দেখে নিই অবজেক্টগুলো কী কী। অবজেক্ট অফ প্লিডিংস। প্লিডিংস পার্টিসদের মধ্যে অ্যাকচুয়াল ইস্যু মানে প্রকৃত সমস্যাগুলো নিশ্চিত করে। প্লিডিংসে ইস্যুগুলো উল্লেখ থাকে যাতে আদার পার্টিদের কাছে বিস্ময়কর পরিস্থিতি অ্যাভয়েড করতে পারে। প্লিডিংস কনফ্লিক্টের এরিয়াকে ন্যারো করে। প্লিডিংসে সেসব তথ্য থাকে যা ট্রায়ালে প্রুফ করা দরকার হয়ে থাকে। এখন দেখব ইম্পর্টেন্স অফ প্লিডিংস। প্লিডিংস বার্ডেন অফ প্রুফ ডিটারমাইন করে। এটি মামলার ফাইনাল ডিসিশনে কোর্টকে সহায়তা করে। প্লিডিংস কোর্টকে ট্রায়ালে পার্টিসদের রাইটস ডিসাইড করতে সাহায্য করে। প্লিডিং অপোজিট পার্টিকে মামলার ব্যাপারে জানতে সাহায্য করে। তো মামলার ক্ষেত্রে প্লিডিংসের ইম্পর্টেন্স তো অনেকই, তা বোঝা গেল। এখন দেখব প্লিডিংসের কী কী এলিমেন্টস থাকতে হয়। এলিমেন্টস অফ প্লিডিংস। বোথ প্লেন্টস অ্যান্ড রিটেন স্টেটমেন্টসই হচ্ছে প্লিডিংস, যেটা পাবো আমরা অর্ডার 6 রুল 1-এ। প্রতিটি প্লিডিংসে ম্যাটেরিয়াল ফ্যাক্টের স্টেটমেন্ট থাকবে যা ক্লেইমস এবং ডিফেন্সের জন্য খুবই প্রয়োজনীয়, এবং এতে কোনো এভিডেন্স ইনক্লুড করা হবে না। এটা বলা হয়েছে রুল 2-তে। যে কোনো ডেট, সামস বা নাম্বারসগুলো অবশ্যই ইন ফিগারে এক্সপ্রেস করতে হবে, যেমন 1 2 3 4 এসব ডিজিটে যেভাবে লেখা হয় সেভাবে। আর এটাও পাবো আমরা রুল 2-তে। অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং ব্যতীত কোনো প্লিডিংসে নতুন করে কোনো গ্রাউন্ড বা ক্লেইমস বা কোনো ফ্যাক্ট উত্থাপন করবে না যেটা প্রিভিয়াস প্লিডিংয়ের সাথে ইনকনসিস্টেন্ট মানে অসামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে। এটা পাবো আমরা রুল 7-এ। প্রতিটি প্লিডিংই পার্টি এবং তার প্লিডার দ্বারা সাইন্ড হতে হবে, এবং যদি পার্টি তার অ্যাবসেন্সের কারণে তা করতে ফেল করে তাহলে সেই পার্টির দ্বারা অথরাইজড পার্সনের দ্বারা সেটা সাইন করতে হবে। এটা পাবো আমরা রুল 14-এ। প্রতিটি প্লিডিংয়েই পার্টির দ্বারা বা মামলার সাথে পরিচিত সাম আদার পার্সন দ্বারা প্লিডিংয়ের শেষ পার্টে একটি ভেরিফিকেশন থাকবে, যেটা আমরা পাবো রুল 15-এ। তো এই তো গেল যা যা এলিমেন্ট থাকতে হবে প্লিডিংসের ক্ষেত্রে। এখন চলুন প্লিডিংসের অ্যামেন্ডমেন্ট একটু দেখে নিই। অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং। অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংটা বলা হয়েছে অর্ডার 6 রুল 17 অফ সিপিসিতে। কোর্ট প্রসিডিংয়ের যে কোনো স্টেজে যে কোনো ন্যায়সঙ্গত শর্তে বোথ পার্টিকে তাদের প্লিডিং অল্টার বা অ্যামেন্ড করার জন্য অ্যালাউ করতে পারে, এবং পার্টিসদের মধ্যে কন্ট্রোভার্সির যে অ্যাকচুয়াল ইস্যুটা আছে তা ডিটারমাইনিংয়ের উদ্দেশ্যে এই নেসেসারি অ্যামেন্ডমেন্টসগুলো করা হবে। তবে এখানে একটি কথা আছে, ট্রায়াল শুরু হওয়ার পর কোনো অ্যামেন্ডমেন্টের অ্যাপ্লিকেশন আর অ্যালাউ করা হবে না যদি না কোর্ট মনে করে যে যথাযথ কারণ থাকা সত্ত্বেও পার্টি ট্রায়াল শুরুর আগে ম্যাটারটি উত্থাপন করতে পারেনি। হোয়েন অ্যান অ্যামেন্ডমেন্ট ক্যান বি অ্যালাউড। এখানে আমি ছোট করে পয়েন্ট করে দিয়েছি অ্যামেন্ডমেন্টটা কখন অ্যালাউ করবে কোর্ট। টু ডিটারমাইন দ্য রিয়েল কোয়েশ্চেন অফ কন্ট্রোভার্সি মানে বিতর্কের আসল যে প্রশ্ন তা নির্ধারণের জন্য। টু অ্যাভয়েড মাল্টিপ্লিসিটি অফ দ্য স্যুট মামলার বহুগুণ এড়াতে। টু অ্যাড পার্টিস অ্যান্ড অ্যাড শিডিউলস পার্টি এবং শিডিউল অ্যাড করার ক্ষেত্রে। টু অ্যাড অ্যান অল্টারনেটিভ ক্লেইম অর রিলিফ অর অ্যান অল্টারনেটিভ ডিফেন্সেস মানে কোনো ক্লেমস বা রিলিফ বা ডিফেন্স যদি অ্যাড করা লাগে তখন সেই ক্ষেত্রে
To adjudicate and settle all controversies between the parties completely and effectively, মানে পার্টিসদের মধ্যে সকল কন্ট্রোভার্সি সেটেল করার ক্ষেত্রে, to correct misdescription of the property mentioned in the pleadings or to correct the address of the property, মানে যদি কোনো প্রপার্টিসের ডিসক্রিপশন ভুল এসে থাকে তা সংশোধনের জন্যও করতে পারে বা কোনো অ্যাড্রেস কারেক্ট করতে চাইলেও অ্যামেন্ড করা যেতে পারে। To add for the relief it is found to be necessary to remove any defects in the nature of signing of the plaint and verification, মানে প্লেইন্ট এবং ভেরিফিকেশনের সাইনিংয়ে যদি কোনো সমস্যা থাকলে তা সলভ করার ক্ষেত্রে অ্যামেন্ড করা যাবে। তো চলুন এখন দেখব কোন কোন ক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট অ্যালাউড না। অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস when not to be allowed if plaintiff's suit wholly displaced by amendment, মানে যদি প্লেইন্টিফের মামলা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পুরোপুরি ডিসপ্লেস হওয়ার আশঙ্কা থাকে তখন। If amendment takes away the right acquired by time, যদি অ্যামেন্ডমেন্ট সেই রাইটটাই কেড়ে নেয় যেটা টাইম দ্বারা তারা পেয়েছিল। If amendment introduced different or new or inconsistent suit, মানে যদি অ্যামেন্ডমেন্ট দ্বারা কোনো নতুন বা ইনকনসিস্টেন্ট মামলা ইন্ট্রোডিউস করার আশঙ্কা হয়ে থাকে। If it changes its nature and character of the suit, মানে যদি মামলার প্রকৃতি বা কোনো ক্যারেক্টার চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। When the amendment causes prejudice to other parties, মানে যদি অন্য পার্টির ক্ষতির সম্ভাবনা থাকে। When the claims are barred by law or time, মানে যদি ক্লেমস কোনো ল বা টাইম দ্বারা বাধাপ্রাপ্ত হয়। If it make unusual delay, মানে যদি কোনো এটির দ্বারা কোনো আনইউজুয়াল ডিলে হয়ে থাকে। If it is not bona fide, যদি এটি সত্য না হয়ে থাকে। If such amendments is not necessary at all, মানে যদি এমন অ্যামেন্ডমেন্ট হয় যা প্লিডিংসের সংশোধনের জন্য তেমন একটা প্রয়োজন না, তখন সেই ক্ষেত্রে অ্যালাউ করবে না। তো উপরে তো গেল রুল 17-এর আন্ডারে কি কি করা যাবে। এখন দেখব রুল 18-এ কি বলা আছে। Failure to amend after order. Order 6 Rule 18 states that যখন কোনো পার্টি অ্যামেন্ডমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করে এবং কোর্ট এটা অ্যালাউ করে থ্রু অ্যান অর্ডার, বাট পার্টি যদি উইদিন প্রেসক্রাইবড টাইম সেটা অ্যামেন্ড না করে, which is 14 days from the date of an order, then পার্টিকে পরে আর অ্যামেন্ডমেন্ট করার পারমিশন দেওয়া হবে না। তো রুল 18-এ এটাই বলা আছে সংক্ষেপে যে অর্ডার পাওয়ার 14 দিনের মধ্যে অ্যামেন্ডমেন্ট করতে হবে, আর যদি সেই টাইমের মধ্যে অ্যামেন্ড না করতে পারে তাহলে পরবর্তীতে আর পারমিশন দেওয়া হবে না। তো প্লিডিংসে অ্যামেন্ডমেন্ট করার জন্য যে স্টেপ বাই স্টেপ প্রসিজার আছে চলুন ইন শর্ট একটু দেখে নেওয়া যাক। স্টেপ বাই স্টেপ প্রসিজার ফর ফাইলিং অ্যান অ্যাপ্লিকেশন ফর অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস। আমি এখানে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। প্রথমেই প্লেন্টিফ বা ডিফেন্ডেন্ট যেই প্লিডিংসে অ্যামেন্ডমেন্ট করতে চাক না কেন তাকে প্রথমে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে প্লিডিংসে অ্যামেন্ডমেন্ট করার জন্য টু দ্য কনসার্নড সিভিল কোর্টে। সেকেন্ডলি, অ্যাপ্লিকেশন ড্রাফট করার পরে অ্যাপ্লিক্যান্টকে তার অ্যাপ্লিকেশনটি কনসার্নড সিভিল জাজের কাছে প্রডিউস করতে হবে। থার্ডলি, তাকে কোর্ট ফি দিতে হবে যেটা কোর্ট দ্বারাই নির্ধারিত আন্ডার কোর্ট ফিস অ্যাক্ট 1870। ফোর্থলি, অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই তার অ্যাপ্লিকেশনে অল্টার বা অ্যামেন্ডমেন্টের পারপাসটা উল্লেখ করতে হবে। অ্যান্ড ফিফথলি, জাজ তার অ্যাপ্লিকেশনটি পড়ে দেখবেন এবং ইফ হি থিংস ফিট দ্যাট দিস অল্টারেশন বা অ্যামেন্ডমেন্ট এই প্লিডিংসের ক্ষেত্রে জরুরি, দেন তিনি পারমিশন গ্রান্ট করবেন টু অ্যামেন্ডমেন্ট ফর প্লিডিং। নাম্বার 6, অ্যাপ্লিক্যান্ট কোর্ট থেকে অর্ডার পাওয়ার পর নিউ প্লিডিং ফাইল করবে উইদিন প্রেসক্রাইবড টাইম, বা যদি কোনো টাইম স্পেসিফিক্যালি না দেওয়া থাকে দেন ওই যে 14 days ফ্রম দ্য ডেট অফ অ্যান অর্ডার এর মধ্যে ট্রাই করবে। আর নাম্বার 7-এ আছে অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই অল্টার্ড প্লিডিংয়ের একটি কপি অপোজিট পার্টিকেও দিতে হবে যাতে চেঞ্জেসের ব্যাপারে তারও নলেজ থাকে। সো এই ছিল প্লিডিংস নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা। আমরা বলতে পারি প্লিডিংস আর দ্য ব্যাকবোন অফ এভরি স্যুট। Pleadings can be in plaint or written statement forms. If you like my videos, please subscribe my channel and hit the bell icon for more update. Till then, stay safe. Allah Hafiz.